আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কর্তৃক আয়োজিত খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। আজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আজকের আলোচ্য বিষয় স্ট্রিট ফুড, মান উন্নয়নের করণীয়। পরিবেশিত হচ্ছে ডায়মন্ড অর্গানিক ফার্টিলাইজার, এভিয়ান বায়োটেক লিমিটেড, এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেড ও ইম্পালস এগ্রি সায়েন্স লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন রাস্তায়, ফুটপাতে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে, জনবহুল এলাকায়, বন্দরে অথবা শহরে কিংবা চলন্ত বাসে, ট্রেনে নানা ধরনের খোলা খাবার গ্রহণ করে থাকি। সঠিক ব্যবস্থাপনা এবং সচেতনতার অভাবে এই খাবারগুলোর মান নিয়ে আছে আমাদের অনেক প্রশ্ন। তো আজকে এই খাবারগুলোর বিষয় নিয়েই বিস্তারিত জানাতে চেষ্টা করব আজকের এই পর্বে। তো আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন দুজন সম্মানিত অতিথি। চলুন আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে প্রথমে রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, যুগ্ম সচিব, সদস্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এবং তারপরে রয়েছেন জনাব মেহেদী হাসান বাপ্পি, বিশিষ্ট জনস্বাস্থ্য পুষ্টিবিদ এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইন। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে জনাব মেহেদী হাসান, আপনার কাছে যাব। স্ট্রিট ফুড বলতে আমরা কি বুঝি, আর কোন কোন ধরনের খাবারগুলোকে আমরা স্ট্রিট ফুডের তালিকায় ফেলতে পারি? ধন্যবাদ বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড গাজীটিপ এবং আপনাকে এই ধরনের একটা জনগুরুত্বপূর্ণ আয়োজন এবং আমাদেরকে সেটাতে আমন্ত্রণ জানানোর জন্য। আমার মনে হয় আজকে যারা আমরা এই অনুষ্ঠানটা দেখছি অথবা পরবর্তীতে যারা এই অনুষ্ঠানটা দেখবে, এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কিনা আপনার স্ট্রিট ফুড কখনো খায়নি অথবা এটা পছন্দ করে না। এইটা আমাদের এক অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গিয়েছে। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আপনার যে সকল খাবার বা পানীয় যেটা কিনা আপনার বিক্রেতারা জনসমাগম স্থানে অথবা রাস্তার পাশে আপনার প্রস্তুত করে থাকে এবং সেটা বিক্রি করে থাকে এবং জনগণ অথবা ক্রেতারা সেটা আপনার কোনো ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়াই সাথে সাথে খেতে পারে অথবা পরবর্তীতে খেয়ে থাকে। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা যদি আমাদের এই ঢাকা শহর অথবা বাংলাদেশের কনটেক্সটে দেখি, তাহলে আপনার ফুচকা, চটপটি থেকে শুরু করে সিঙ্গারা, সমোসা, তার বাইরে আপনার অনেক ধরনের আধুনিক স্ট্রিট ফুড এখন আমাদের শহরের অঞ্চলে আপনার সেটা মোমো থেকে শুরু করে অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেটা কিনা আমরা রাস্তার পাশে পেয়ে থাকি, ইজি টু কুক অথবা ইজি টু টেক। জি, আমরা যদি বুঝে থাকি যে খাবারগুলো খুব সহজে এবং তাৎক্ষণিকভাবে আমরা খেয়ে থাকি এবং ইজিলি পাওয়া যায়, সেই খাবারগুলোই আমরা স্ট্রিট ফুডের তালিকায় পেয়ে থাকি। ধন্যবাদ। আমি জনাব আনোয়ারুল ইসলাম আপনার কাছে আসব। যে আমাদের দেশে রাস্তায়, ফুটপাতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ভ্রাম্যমাণ ট্রলিতে করে অনেকেই ফুচকা, চটপটি, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে থাকেন, তো এই খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত? তো এবং শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের দেহেই এই ধরনের কী ধরনের প্রবলেম হইতে পারে? তো আপনি একই সাথে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বহুল প্রচলিত এই স্ট্রিট ফুডগুলোর গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। একই সাথে গাজী টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা টেলিকাস্ট করতে পারছি। দর্শক শ্রোতাকেও আমি একই সাথে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। আসলে স্ট্রিট ফুড যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে, সেগুলা স্বল্প আয়ের এবং মধ্য আয়ের লোকজন, বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, মজুর শ্রেণীর লোক এবং স্বল্প আয়ের লোকজনেরা সহজলভ্য বলে এবং সহজে প্রাপ্য বলে গ্রহণ করে থাকে। এবং এই স্ট্রিট ফুড দেশের উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা এবং বিভাগীয় পর্যায়ে শহরগুলোতে
বেশ প্রচলিত। তাৎক্ষণিকভাবে উৎপাদন করে এবং একটা শ্রেণীর মানুষ আছে যারা সকালে, দুপুরে, বিকেলে এবং এমনকি রাতে খাবারও স্ট্রিট ফুড থেকেই গ্রহণ করে থাকে। বিশেষ করে একটু আগেই যেন আমাদের সহালোচক বললেন যে সহজলভ্য এবং সহজপ্রাপ্য হিসেবে খেয়ে থাকে মানুষ, বিশেষ করে অল্প আয়ের মানুষেরা। যেমন ঝালমুড়ি, চটপটি, বিভিন্ন ধরনের মোয়া আছে, পরোটা, ডিম, এই খাবারগুলো খেয়ে থাকে দুপুরের খাবার, রাতের খাবার। এর সাথে রাস্তায় বা ফুটপাতে অনেক সময় উৎপাদন ছাড়াও বিক্রি হয়, যেমন বিভিন্ন ধরনের ব্রেড, কলা, বিস্কিট, এগুলো খেয়ে থাকে স্বল্প আয়ের মানুষেরা। ধন্যবাদ। আসছি আমি, তার মানে এটার অনেক গুরুত্ব আছে আমাদের। হ্যাঁ, গুরুত্ব আছে। একটা ব্যাপক সংখ্যক মানুষের এখানে এই ধরনের খাবারের সাথে ইনভলভমেন্ট আছে। ধন্যবাদ। জনাব মেহেদী হাসান, আপনার কাছে আসি যে আসলে এই যে আমরা স্কুলের প্রতিষ্ঠানে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এই ধরনের খাবারগুলো বিক্রি করে থাকেন, মানে ভ্রাম্যমাণ ট্রলিতে করে নিয়ে নিয়ে, তো এগুলো কতটা স্বাস্থ্যসম্মত এবং শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের দেহে কী ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমি যেহেতু কিশোর এবং যুবদেরকে নিয়ে কাজ করে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার খুব সম্পর্ক। আমি প্রায় সময় এই ধরনের প্রতিষ্ঠান ভিজিট করে থাকি এবং যেখানে আপনার যেই পরিস্থিতিতে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আপনার স্কুলের সামনেই আপনার ব্যানের মধ্যে অথবা কোনো একটা ট্রলিতে করে আপনার এই ধরনের খাবার বিক্রি করছে এবং অ্যাডোলেসেন্টরা, শিশুরা এই ধরনের খাবারে খুবই আকৃষ্ট। এটা মুখরোচক, আপনার হয়তোবা লবণ একটু বেশি, চিনির পরিমাণ বেশি, অথবা গরমের সময় হয়তোবা আপনার একটু ঠান্ডা প্রদান করে, এই ধরনের খাবারে শিশু কিশোররা আপনার খুবই আকৃষ্ট থাকে। বাট এই ধরনের খাবারে যেই আপনার সমস্যাটা, যেটা আপনারা অথবা যারা দর্শক দেখছেন সেটি একটু লক্ষ্য করলে দেখা যাবে যে সেই বিক্রেতা যে হাত দিয়ে আপনার এই খাবারগুলো প্রস্তুত করছেন, যেই পানিটা ব্যবহার করছেন, অথবা যেই উপায়ে যেই জায়গাটা পরিবেশন করতেছেন, সেইটা আপনার খুবই অস্বাস্থ্যকর। এবং এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং আপনার এই অস্বাস্থ্যকর পানি এবং হচ্ছে আপনার এই হ্যান্ডেলিংয়ের কারণে মূলত খাবারটা নিউট্রিশিয়াস হওয়ার ফলেও অস্বাস্থ্যকর হয়ে যায় এবং শিশুরা এবং কিশোরীরা এই ধরনের কিশোরী এই ধরনের সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। কী ধরনের ঝুঁকি? যেমন আপনার এই ধরনের খাবারে ফুডবর্ন এবং হচ্ছে ওয়াটারবর্ন বিভিন্ন ধরনের ডিজিজ হয়, যেমন আপনার আছে ইকোলাই, সেলমোনেলা এবং হচ্ছে সিজেলা। এই ধরনের আপনার ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া থেকে শুরু করে, আমাশয় থেকে শুরু করে, জন্ডিস থেকে শুরু করে এই ধরনের রোগ কিন্তু প্রচুর পাওয়া যায়। আপনি যদি হসপিটালগুলোতে দেখেন, ICDRB এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনেক ধরনের রিসার্চ আছে যে এই ধরনের খাবার খেয়ে কিন্তু মানুষ এই ধরনের ফুডবোর্ন ডিজিজ এবং ওয়াটারবোর্ন ডিজিজে বেশি আকৃষ্ট হয়ে থাকে, যেটা কিনা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনার একটু খেয়াল করলেই বোঝা যাবে যে আমি হয়তো বা কী খেয়েছিলাম 5 ঘন্টা অথবা পূর্বের দিন অথবা 10 ঘন্টা আগে, এই ধরনের খাবার থেকে কিন্তু আমাদের এই রোগগুলা মূলত তাৎক্ষণিকভাবে হয়ে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আসি, সেটা হলো রাস্তার ধারে, ফুটপাতে, বাজারে অস্থায়ীভাবে স্টল দিয়েও কিন্তু আমাদের দেশে কিছু ভেন্ডররা ভাজা পোড়া খাবার, বিশেষ করে পুরি, সিঙ্গারা, সমুচা, পেঁয়াজু, আলুর চপ ইত্যাদি, তো এই খাবারগুলো বিক্রি করে থাকেন। আসলে জনস্বাস্থ্য বিবেচনায় এই খাবারগুলোর বিষয়ে আপনার মতামত জানতে চাই। পুরি, সিঙ্গারা এবং ভাজা পোড়ার ক্ষেত্রে আপনার যেই সমস্যাটা হয়ে থাকে, এটা আপনার যেই তেল দিয়ে আপনার এটা ভাজে এবং সেই তেলটা আপনার খেয়াল করলেই দেখবেন যে সেই তেলটা অনেক ক্ষেত্রেই মানে লালচে কালো হয়ে যায় ভাজতে ভাজতে। একই তেল যখন বারবার করে আপনার মানে হিটে দেওয়া হয়, তখন আপনার এইটার যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায় এবং সেটা ট্রান্সফ্যাটে পরিণত হয়। সো যখনই আপনার এই খাবারটা, পুষ্টিকর খাবারটা আপনার এই ট্রান্সফ্যাট দিয়ে ভাজা হয়, তখন সেইটা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এটা অনেক ধরনের হার্ট ডিজিজ থেকে শুরু করে হৃদরোগের বিভিন্ন ধরনের কারণে আপনার মানুষ এখন ভুগতেছে। এবং এই ট্রান্সফ্যাট নিয়ে কিন্তু আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আপনার বিশেষ নীতিমালাও আছে যে কি পরিমাণ ট্রান্সফ্যাট আপনার খাবারে থাকতে পারবে। সো দর্শকদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার যখন এই ধরনের খাবারগুলা কেনা হবে তখন একটু দেখা যায় যেই জায়গা থেকে কিনছে সে কি ধরনের তেল দিয়ে এই খাবারগুলা মানে ভাজতেছে এবং সেই খাবারগুলো আপনার আউটলুক এবং কোন পরিবেশে আপনার এটা প্রস্তুত করা হচ্ছে। তাহলে মানে অনেক ক্ষেত্রে আমরা সচেতন হলে এই ধরনের খাবার একবারই তো পরিহার করা যাবে না, বাট একটু সচেতন হলে আমরা হয়তো ভালো থাকতে পারবো। জি, সঠিক বলেছেন। তো আমি আপনাকে ধন্যবাদ।
আমি জনাব আনোয়ারুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে রাস্তায়, ফুটপাতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ ট্রলিতে করে যারা ফুচকা, চটপটি, ঝালমুড়ি এসব বিক্রি করেন তাদের জন্য কোনো গাইডলাইন আছে কি আপনাদের? আপনি তো অনেকদিন থেকেই বাংলাদেশ ফুড সেফটি অথরিটিতে আছেন। ধন্যবাদ আপনাকে। আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য নিরাপদতার বিষয়ে গবেষণা থেকে শুরু করে মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম করে থাকে। স্ট্রিট ফুড বিক্রেতা যারা ফুড প্রিপেয়ার করে এবং বিক্রি করে থাকে তাদের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা নাই বা গাইডলাইন নাই। তবে রেস্টুরেন্টের জন্য যে নীতিমালা বা গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা কিন্তু তাদের জন্য সমানভাবে প্রযোজ্য। এই গাইডলাইনে মূলত ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এনভায়রনমেন্ট যেটা বলি আমরা, পরিবেশটা, নিরাপদ পানি ব্যবহার করা, যে ইনগ্রিডিয়েন্টগুলো, র মেটেরিয়ালগুলো আসবে সেগুলা ভালো মানের র মেটেরিয়াল সংগ্রহ করা, নির্দিষ্ট তাপমাত্রায় রান্না করা এবং সংরক্ষণ করা এবং খাবার ঢেকে রাখা পরিবেশনের আগে। নির্দিষ্ট সময় অতিবাহিত হলে খাবারগুলো আর গ্রহণযোগ্য থাকে না। এই বিষয়গুলা যারা ভোক্তা আছে তারাও সচেতনভাবে লক্ষ্য করতে পারে স্ট্রিট ফুড যখন তারা গ্রহণ করবে, যে ওইখানকার পরিবেশনকারী বা তাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলতেছে কিনা এবং তারা কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত কিনা, খাবার ঢেকে রেখেছে কিনা। কারণ আমাদের গ্রীষ্মমণ্ডলীয় দেশে সব ধরনের ফুডের হ্যাজার্ড আমরা লক্ষ্য করি, কন্টামিনেশন থেকে শুরু করে যেমন ফিজিক্যাল, কেমিক্যাল এবং মাইক্রোবিয়াল। জি জি। তো ভোক্তারাও এই বিষয়ে যদি সচেতন থাকে তারা ভালো খাবার গ্রহণ করার বিষয়ে সেক্ষেত্রে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, সেটা হলো যে ট্রেনে কিংবা বাসে অথবা ফুটপাতে অস্থায়ীভাবে যারা এই খাদ্যগুলো বিক্রি করে থাকেন, মানে এরকম এই ধরনের ভাসমান ব্র্যান্ডর যারা আছেন তাদের কোনো তালিকা আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, এই সমস্ত ব্যবসায়ের সাথে যারা জড়িত, বিশেষ করে স্ট্রিট ফুড এবং ভ্রাম্যমাণ যানবাহনে, তাদের সঠিক সংখ্যা নিরূপণ করা আসলে দুরূহ। আমাদের আসার কথা হলো যে নিরাপদ খাদ্য রেজিস্ট্রেশন এবং লাইসেন্স যে পূর্ববিধান মালাটা, এটার কাজ অনেকখানি এগিয়ে গেছে। গেজেটটা প্রকাশ হবে খুব শিগগিরই। গেজেট প্রকাশিত হলে তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় যদি আনা যায় এবং লাইসেন্সিং করা যায়, সেফ ফুড জোন তৈরি করা যায়, তাদের একটা নির্দিষ্ট তালিকা তৈরি করা যায় এবং একটা ডাটাবেস তৈরি হয়, তখন তাদেরকে মনিটরিং করা এবং দিক নির্দেশনা দেওয়া, ট্রেনিং প্রদান করা সম্ভব হবে এবং আমরা এই প্রক্রিয়ার মধ্যেই আছি। জি, ধন্যবাদ। মানে এই সংখ্যাটা কেমন হতে পারে? সংখ্যা তো সারা দেশব্যাপী, যেহেতু আমাদের সংখ্যাটা ওইভাবে নিবন্ধিত না, তাই সংখ্যাটা সঠিক সংখ্যাটা আমরা বলতে পারবো না। তবে এটা একটা বেশ বড় সংখ্যা যারা তাদের স্বল্প আয়ের এবং স্বল্প আয়ের উদ্যোক্তারা ইনভলভ, তারা এটার জন্য অর্থনীতিতে তাদের বিরাট একটা অবদান আছে এবং মানুষও খুব সহজে এ সমস্ত খাবারও পাচ্ছে। জি জি। যারা ভোক্তা তাদের জন্য কোনো নির্দেশিকা আছে কিনা এই ব্যাপারে? হ্যাঁ, ভোক্তাদের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়ে আপনাদের কোনো সচেতনতামূলক কোনো প্রোগ্রাম আছে কিনা? ধন্যবাদ আপনাকে। তো যারা ভোক্তা পর্যায়ের তাদের জন্য পারিবারিক খাদ্য নির্দেশিকা আছে। আমাদের এই নীতিমালা বলি বা আইন নির্দেশিকা সবই আমাদের ফুড সেফটি অথরিটির ওয়েবসাইটে পাওয়া যায়, যদিও সবাই হয়তো সেগুলা দেখতে পান না বা দেখার সময় পান না। তো পারিবারিক খাদ্য নির্দেশিকায় মূলত 5 কি টু যে সেফ ফুড আছে, সেখানে 5টা কি মেনে চললে মূলত সেফ ফুড মোটামুটি নিশ্চিত করা যায়। যেমন সেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা ক্লাসে বা পাঠ্য বইয়ে বা ওইরকম কোনো কিছুতে? আমি আসতেছি। ভোক্তা পর্যায়ে হলো যে তারা দেখবে যে নিরাপদ পানি ব্যবহার করা হচ্ছে কিনা, খাদ্য ঢেকে রাখতে নির্দিষ্ট টেম্পারেচারে রান্না হচ্ছে কিনা, সংরক্ষণ হচ্ছে কিনা, র মেটেরিয়ালটা সুন্দর ইউজ করা হচ্ছে কিনা। আর স্কুল কলেজগুলোতে সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের করে থাকে মাঠ পর্যায়ে যারা অফিসার আছে, তাদের জন্য ক্যাম্পেইন হয়, প্রচারণা হয়, পোস্টারিং, আলোচনা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মাঠ পর্যায়ে হয় এবং স্কুলে এই সচেতনতার প্রোগ্রামগুলো চালু। জি, ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা আসবো আলোচনায়। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও আসছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এই অনুষ্ঠানে।
আমরা আলোচনা করতেছিলাম স্ট্রিট ফুড মান উন্নয়নে করণীয়। তো এবারে আমি জনাব আনোয়ারুল ইসলাম আপনার কাছে আবার আসবো, যে তার আগে একটা কোশ্চেন আমি আমাদের জনাব মেহেদী হাসান আপনার কাছে করব, যে আমরা রাস্তায় দেখি অনেক সময় আখের রস, বিভিন্ন ধরনের ফলমূলের রস, মানে প্রতি বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করতে প্রচুর মানুষ এটা খেয়ে থাকে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? খাদ্য নিরাপত্তার দিক থেকে এটা কতটুকু আসলে মানে আমরা সেফলি এটা পেতে পারি? এখন যেহেতু গ্রীষ্মকাল, গরম সিজন শুরু হয়েছে, মানুষ আপনার একটু ঘর থেকে বাইর হইলেই আপনার তাপমাত্রার কারণে এই ধরনের পানীয় খাবার খেতে কার না ইচ্ছা না করে। প্রতিনিয়ত আমরা আপনার হচ্ছে একটু শান্তি থাকার জন্য, ঠান্ডা থাকার জন্য এই ধরনের পানীয়গুলা খেয়ে থাকি। বাট এখানে সবচেয়ে বড় কনসার্নের যে বিষয়টা, আপনার ফলমূলের জুস যেটা, সেটা ঠিক আছে, বাট সেখানে যে পানীয়টা ইউজ করা, যে পানিটা ইউজ করা হয়, সেইটা হচ্ছে আপনার সবচেয়ে কনসার্নের বিষয়। দেখা গেছে যে আপনার এখানে যে বরফটা ইউজ করা হয় ঠান্ডা রাখার জন্য, বাইরে যেহেতু আপনার ফ্রিজ অথবা এই ধরনের ব্যবস্থা থাকে না, সো বরফ ইউজ করা হয়। এই বরফটা অনেক ক্ষেত্রে আপনার অপরিশোধিত পানি অথবা আপনার বাণিজ্যিকভাবে যে এই ধরনের বরফ ইউজ করা হয় সেটা নিরাপদ না। এবং সেটা তো যে আখগুলো কালেক্ট করা হয় সেগুলো কিন্তু অনেক মানে ফ্রেশ থাকে না, আমরা লক্ষ্য করি। আখ আপনার ফ্রেশ থাকা এবং এটার মানে প্রি প্রসেস একটা বিষয় আছে, বাট আপনার যখনই এটা মোল্ডিং করে আপনার আখের রস ক্রিয়েট করা হচ্ছে এবং সেটার সাথে যে বরফ দেওয়া হচ্ছে এবং যেই ভাবে এটা আপনার প্রিপারেশন করা হচ্ছে এবং দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এক ধরনের জনস্বাস্থ্যকর ইস্যু তৈরি হয়। হ্যাঁ, বুঝতে হবে। এবং বারবার ওই একই ধরনের পানিতে মানে ইউজ করা একই ধরনের পানিতে আপনার গ্লাস ধোয়া এবং সেটা আপনার ধুলাবালি, বাইরে যেহেতু ধুলাবালি থেকে শুরু করে এই ধরনের ক্রস কন্টামিনেশনগুলো বেশি হয়ে থাকে আর কি। জি, জনাব আনোয়ারুল ইসলাম, আপনাকে একই ধরনের এই কোশ্চেনের উপরে আমি করব, যে এই যে ফলের রস বিক্রি করেন তাদের জন্য আপনাদের নির্দেশনা কি? মানে মূলত তাদের কিভাবে আশ্বস্ত করবেন যে এটা নিরাপদ, তোমরা খাও? মূলত যারা এই আখের রস, আনারস এবং বিভিন্ন ফলের রস, বিশেষ করে পেঁপে বা এই জিনিসগুলা বিক্রি করে, যখন গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় আমাদের মানুষ কাজকর্ম করলে সোয়েটিংয়ের পরে এটা ডিমান্ড ক্রিয়েট হয়, মানুষ খেতে চায়। মূলত প্রথমত হলো আখটাকে পরিষ্কার করতে হবে এবং র মেটেরিয়াল যেটা বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা, এবং সেখান থেকে যখন কম্প্রেস করে জুস তৈরি করা হয় সেটাকে ভালো পানি দিয়ে বা বিশুদ্ধ বরফ দিয়ে এটাকে ঠান্ডা করা, এবং যখন ভোক্তাকে পরিবেশন করা হয় একটি গ্লাসে যদি একাধিক ভোক্তাকে দেওয়া হয় তখন গ্লাসটা যেন ভালো মতো ধৌত করা হয়। ওই একই কথা আবার আসবে যে মেশিনারিজগুলো পরিষ্কার হতে হবে, র মেটেরিয়ালটা পরিষ্কার এবং সুন্দর হতে হবে, বিশুদ্ধ হতে হবে, পানিটা পরিষ্কার হতে হবে, আর যে পরিবেশন করবে বানাবে তাকেও হেলথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই জিনিসগুলো যখন ভোক্তা পর্যায়ে পরিলক্ষিত হবে যে তারা দেখতেছে হ্যাঁ এই বিক্রেতা এইগুলো মেনে চলতে, সেখান থেকেই তারা খাবে। আর যদি মনে হয় আনহাইজেনিক বা এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে, তখন তাদের পক্ষে এটা গ্রহণ না করে অ্যাভয়েড করা উচিত বলে আমরা পরামর্শ দেব। মাঠ পর্যায়ে থেকে শুরু করে সারা দেশের শহর অঞ্চলে আমাদের মনিটরিং কার্যক্রম চলমান থাকে, এবং এই সমস্ত বিধি না মানার কারণে আমরা অনেককে ব্যবসা থেকে বিরত রাখার চেষ্টা করি এবং জরিমানাও অনেক সময় করে থাকি। ভোক্তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন নিজেরাও সচেতন থাকে, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য উৎপাদন সেটাই শুধু গ্রহণ করে। তো আমি আবারও জনাব মেহেদী হাসান বাপ্পি আপনার কাছে প্রশ্ন করব, যে আসলে ঘুরে ফিরে একই কথা আসে যে আমাদের এই যে খাবারগুলো নিয়ে আলোচনা করলাম, এখানে বিশুদ্ধ পানির একটা বিরাট একটা বিষয়, কনসার্নের বিষয়। আমরা আসলে যে খাবারগুলো নিয়ে আলোচনা করছি এগুলোতে বিশুদ্ধ পানির উৎসটা কি? আপনার কাছে কি মনে হয় যে উৎস, এটা পানিটার উৎস কোথায়? আসলে কি আদৌ এখানে এই নিরাপদ পানি আমরা ব্যবহার করি, কিংবা আমরা সচেতন কিনা? দেখুন, পানি, বিশুদ্ধ পানি জীবন, এটা আমরা সবাই জানি। এবং স্ট্রিট ফুডের ক্ষেত্রে অথবা যে কোনো খাবারের ক্ষেত্রে পানি একটা অন্যতম উপাদান। কিন্তু বিশেষ করে স্ট্রিট ফুডের ক্ষেত্রে পানির বিষয়টা যদি আপনি অথবা দর্শকরা লক্ষ্য করে যে কী ধরনের পানি দিয়ে এই খাবারটা তৈরি করতেছে, পানির উৎসটা কোথা থেকে নিয়ে আসছে, একটু অবজার্ভ করলেই দেখা যাবে যে সে হয়তো বা আপনার রাস্তার পাশে কোনো একটা ওয়াসার কোনো একটা ট্যাপ থেকে পানি নিয়ে আসছে, কারণ সে তো আপনার বাসাবাড়ি থেকে এত পরিমাণ পানি নিয়ে আসতে পারে না। এবং আমরা যখন বাসায় খাবার খাই, পানি খাই, তখন আইদার আমি সেটা আপনার ফুটিয়ে পান করি অথবা ফিল্ট্রেশন করি, অথবা আপনার হচ্ছে এটা কোনো একটা ট্যাবলেট ইউজ করে সেটা আপনার ফিল্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে যায়। কিন্তু স্ট্রিট ফুডে যেই পানিটা ইউজ করা হচ্ছে এটা অনেক ক্ষেত্রেই
আপনার হচ্ছে অনিরাপদ পানি দিয়ে আপনার এই খাবারগুলো প্রস্তুত করা হয়, এবং এই অনিরাপদ পানি হচ্ছে এই স্ট্রিট ফুডের আপনার জীবাণু বহনকারীর অন্যতম মাধ্যম। তার মানে আমরা মানে এই নিরাপদ পানির ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় অনেকটাই মানে অনেকাংশে এটা হয়তো বা নির্মূল করা নিরাপদ সম্ভব হবে। থাকতে পারবো। তো দ্বিতীয় প্রশ্ন, মানে আসলে অচেনা অজানা ভ্রাম্যমান লোকদের কাছ থেকে খোলা খাবার কিনে খাওয়া কতটা নিরাপদ মনে করেন? এতে কি ধরনের সমস্যা হইতে পারে বলে আপনি মনে করেন? ভ্রাম্যমান স্যার যেটা একটু আগে বলছিলেন যে আপনার এটা একটা বিশাল বড় আপনার ব্যবসা এবং মানুষের ইকোনমিক এবং হচ্ছে চাহিদার যোগান দিয়ে থাকে খাদ্য এবং পুষ্টির বোধ। কিন্তু ভ্রাম্যমান যারা এই ধরনের খাবার বিক্রি করে থাকেন সেইটা আপনার অনেক ক্ষেত্রে এখন যে কারেন্ট স্ট্যাটাস সেই ক্ষেত্রে আপনার খুব বেশিটা নিরাপদ বলা যাবে না। বিভিন্ন গবেষণায় সেটা দেখা গেছে, কারণ আপনারা যেভাবে আপনার পরিবেশন করতেছে, যে পানি ইউজ করতেছেন এবং যেভাবে এটা প্রক্রিয়াজাত করতেছে সেটা নিরাপদ না। কিন্তু সেটা আপনার যদি একটু আপনার সেই 5টা নিরাপদ খাদ্য আপনার নিশ্চিত করার জন্য যে 5টা উপাদান যেটা একটু আগে স্যারও বলেছেন, সেইগুলো যদি আপনার নিশ্চিত করা যায় অথবা মেনে চলা যায় তাহলে আমি অনেক ক্ষেত্রেই আশাবাদী হব যে আপনার এটা অনেকাংশেই নিরাপদ এবং হচ্ছে পুষ্টিকর হবে। বাট এখনকার সিচুয়েশন একটু কনসার্ন। জি, কনসার্ন, বুঝতে পারছি। আচ্ছা, এই ইস্যুতে যদি বলি আপনাকে আমি, যে তাহলে এই যে স্ট্রিট ফুড যে কনসার্নের জায়গাগুলো, যে গ্যাপের জায়গাগুলো আমরা জানতে পারলাম, এর আলোকে আপনি কি আমাদের ভোক্তা যারা, শ্রমজীবী মানুষ যারা, স্টুডেন্ট যারা, তাদেরকে কি এই খাবারের প্রতি উৎসাহিত করবেন নাকি নিরুৎসাহিত করবেন? আমি অবশ্য উৎসাহীও করবো না এবং নিরুৎসাহীও করবো না। আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখে শুনে বুঝে খাওয়া, যে আপনি কোন জায়গায়। সব স্ট্রিট ফুডই খারাপ না, স্ট্রিট ফুড কিন্তু অনেক পুষ্টিকর। আপনি যদি ফুচকার কথা বলেন, ফুচকার আপনার টক যেটা এবং হচ্ছে যে শেলটা তৈরি করছে, সেটা যে প্রক্রিয়ায় তৈরি করছে, যে পানি দিয়ে তৈরি করছে, সেটা বাদে এটা কিন্তু আপনার খুবই পুষ্টিকর, প্রোটিনের উৎস আপনার। তারপরে হচ্ছে চটপটি, সেখানে আপনার ডিম থেকে শুরু করে, ছোলা থেকে শুরু করে যে উপাদানগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু পুষ্টিকর, কিন্তু যে উপায়ে তৈরি করা হচ্ছে সেটা আপনার মানে অনিরাপদ উৎস, অনিরাপদভাবে। সো আপনারা যেই জায়গা থেকে খাবারগুলো গ্রহণ করছেন সেটা একটু দেখে শুনে বুঝে, যে আপনার যেই ভেন্ডর অথবা যেই জায়গায় এটা দোকানটা আছে সেইগুলো দেখে যদি আপনার খাওয়া যায় তাহলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই একটু এই ধরনের অসুখ, আপনার অনিরাপদ খাদ্য এবং স্ট্রিট ফুডের জন্য যে অসুখগুলো আমরা প্রতিনিয়ত ভোগ করে থাকি সেইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ জনাব আনোয়ারুল ইসলাম। আপনার কাছে আবার আসি, যে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ স্ট্রিট ফুডের যেমন সহজলভ্য, তাদের জন্য যেমন সহজলভ্য, ঠিক তেমনি এর সাথে অনেক ক্ষুদ্র স্বল্প পুঁজির ব্যবসায়ীদের আয়ের উৎস জড়িত। তো এই দুটি বিষয়কে সমন্বয় করে কিভাবে একটা নিরাপদ স্ট্রিট ফুড জোন তৈরি করতে পারি যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, আসলে আমাদের জনবহুল দেশে নিম্ন এবং মধ্যম আয়ের লোকজন, যথেষ্ট সংখ্যক লোকজন স্ট্রিট ফুডের উপর নির্ভরশীল। তবে সারা দেশব্যাপী বিশেষ করে বড় বড় সিটিগুলোতে পানির যে ব্যবস্থাটা বলা হচ্ছে, যে তারা কিন্তু ইদানিং এক ধরনের জার ব্যবহার করে। ধরে নেওয়া হয় যে সেই জারগুলো একটা ভালো সোর্স থেকে পানিটা সরবরাহিত, সরাসরি ওয়াসার ট্যাপের পানি না হয়তো বা। আর যেহেতু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, লক্ষ লক্ষ লোক এই কাজের সাথে জড়িত। কেউ কেউ সিজনাল আছে, আবার কেউ কেউ যেমন শীতকালের পিঠা বলি, চিতই পিঠা, ভাপা পিঠা, আবার গ্রীষ্মকালে ফলের রস, এরকম আছে। আবার কেউ কেউ আছে স্থায়ী সারা বছর ধরেই করে, যেমন পুরি, পরোটা, ডিম, আলু চপ, এই বিক্রিগুলো করে থাকে। তো এটাকে নিরাপদ করা মূল শর্ত হলো যে মূল যে উপাদান এবং যে পানি ইউজ করতেছে সেখান থেকেই তারা এইগুলো যখন উৎপাদন করবে তারা যেন সচেতন থাকে এবং ভালো পানি ব্যবহার করে, ভালো র মেটেরিয়াল ইউজ করে। সেক্ষেত্রে মানুষ ভালো খাবারটা খেলে, এবং এই স্ট্রিট ফুডের যে জনপ্রিয়তা কমবে তা না, উন্নত বিশ্ব দেখা গেছে যে স্ট্রিট ফুডের জনপ্রিয়তা রয়ে গেছে। তবে সেফ ফুড জোন তৈরি করে যদি আমরা এই ব্যবস্থাপনাগুলো করতে পারি, ট্রেনিং দিই, তাহলে আরও বেশি নিরাপদ খাদ্য। জি, সেটাই আমরা প্রত্যাশা করব। আপনাদের বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এবং এটা নিয়ে কাজ করছে। তো আমাদের পার্শ্ববর্তী এশিয়ার কিছু দেশে আমরা দেখতে পাই, খুব উন্নত দেশে যাওয়ার দরকার নাই, সেখানে দেখতে পাই স্ট্রিট ফুড খুব পপুলার একটা বিজনেসও। সেখানে প্রতিটি ভেন্ডরের কাছে সরকার অনুমোদিত সার্টিফিকেট এবং সেটা ঝোলানো থাকে যে এই ভেন্ডরের সার্টিফিকেশন আছে এবং হেলথ হাইজিন মেনটেন করে, এবং আমরা দেখতে পাই এবং আমরা গেলে এটা খুবই
এনজয় করি। এনজয় করি। তো আমাদের দেশে সরকারের এমন কিছু করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ বিষয়ে কাজ করে যাচ্ছে। প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রবেদনমালাটা হয়ে গেলে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিংয়ের আওতায় আনতে পারবো। এবং সব সংখ্যায় না আসলেও গুরুত্বপূর্ণ শহর এলাকায় এটা সংখ্যাটা যখন রেজিস্ট্রেশন করবে তাদেরকে আমরা সার্টিফিকেট বা লাইসেন্স ইস্যু করতে পারবো, ট্রেনিং দিতে পারবো, মনিটরিং করতে পারবো এবং সেফ ফুড জোন এক একটা করে সিটিতে কয়েকটা তৈরি করে সেই জায়গাগুলোতে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা যদি করতে পারি, শুধু লাইসেন্সধারীরাই সেখানে সুন্দর মতো ব্যবসা করতে পারবে, বেকারত্ব সমাধান হবে এবং তারা এই সমস্ত উদ্যোগ তারা সফলভাবে বিজনেস আমরা প্রত্যাশা করতে পারি, আমাদের দর্শকরা আপনারা জানলেন যে আমরা এই ধরনের একটা জায়গায় যেতে চাই। তো আরেকটা বিষয়, ভ্রাম্যমাণ ভেন্ডরদের কাছ থেকে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন পত্রপত্রিকায় আমরা পাই যে এই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রয়েছে। আবার অনেক সময় এগুলো কিন্তু মানে তার মানে স্বাভাবিক অবস্থায় সে আর ফিরে আসতে পারে না। তো এই ধরনের বিষয়ে আপনারা বাসে বা ট্রেনে এই শশা, ক্ষীরা, এই যে খাবারগুলো এর বিক্রির নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ আপনাদের হাতে আছে কিনা, বা এটা কীভাবে দেখুন সংক্ষেপে বলেন। আসলে এই সমস্ত ব্যবসায়ীরাও বেশিরভাগ সিজনাল থাকে। বাসে ট্রেনে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কার্যক্রম গ্রহণ করতেছি। আর যারা এই সমস্ত ফুড বিক্রি করে তারা লিস্টেড না, কেউ কেউ হতে বা সিট হতে পারে যে তাদের চুরি করার জন্য তাদেরকে ঔষধ বা এই জাতীয় জিনিস খেয়ে অজ্ঞান করা হয়। এটা আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো টেক ওভার করে। আমাদের কাছে এরকম অভিযোগ কম আসে, কারণ অসুস্থ হলে বাংলাদেশের মানুষ এখনো সরাসরি ফুড সেফটি অথরিটিকে অভিযোগ না করে হাসপাতালে ভর্তি হয় বা ক্রিমিনাল এই ধরনের খাবারের প্রতি মানে খাবার নিয়ন্ত্রণের কোনো আমাদের মনিটরিং হয় এবং এই সমস্ত দোকান বা যারা ভ্রমণ থেকে তাদেরকে ট্রেনিংও দেওয়া হয় এবং তাদেরকে আমরা একবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। জনাব মেহেদী হাসান, নিরাপদ খাবার পেতে একজন জনস্বাস্থ্য পুষ্টিবিদ হিসেবে বিক্রেতাদের উদ্দেশ্যে 3টি এবং ভোক্তাদের উদ্দেশ্যে 3টি পরামর্শ খুব সংক্ষেপে। বিক্রেতাদের উদ্দেশ্যে আমি যদি বলতে চাই খুব স্পেসিফিক করে 3টা বিষয়, সেটা হচ্ছে ব্যক্তিগত হাইজিন, যেহেতু আমি আমার ক্রেতাকে সার্ভ করতেছি, ব্যক্তিগত হাইজিন। তার পাশাপাশি নিরাপদ পানির ব্যবহার, যেটা আমরা বেশ কয়েকবার বলেছি, এবং যদি ভাজা পোড়া খাবার হয় একই তেল বারবার ব্যবহার করেন না, তাহলে সেটা জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আর ক্রেতার ক্ষেত্রে আপনার দোকান অথবা ভেন্ডর দেখে, পরিবেশ দেখে তারপরে খাবার খাওয়া, এবং সেইটার সাথে আপনার গরম খাবার খাওয়া, যে গরম খাবারগুলো অনেক ক্ষেত্রে আপনার অস্বাস্থ্যকর হওয়ার ঝুঁকি কম থাকে, এবং আপনার ধুলাবালি যুক্ত জায়গা এবং ভালো পরিবেশ দেখে খাবার গ্রহণ করলে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ওভারটেক করতে পারবো। জি, আপনার যদি 10 সেকেন্ডে কিছু বলার থাকে। হ্যাঁ, অনেকটা রিপিট হয়ে যাবে, ইতিমধ্যে মেহেদী সাহেব বলে ফেলেছেন। ব্যক্তিগত হাইজিনে ভালো র ম্যাটেরিয়াল এবং নির্দিষ্ট টেম্পারেচার রান্না সংরক্ষণ, এটা হলো বিক্রেতার ক্ষেত্রে। আর ভোক্তা হলো খাবার ঢেকে রাখছে কিনা, টেম্পারেচার ঠিক আছে না, বাসি খাবার অ্যাভয়েড করা, এগুলাই আমাদের পরামর্শ থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় জানতে পারলাম নিরাপদ স্ট্রিট ফুড শুধুমাত্র সরকারের নয়, বরং ভোক্তা এবং ক্রেতা তাদের সবারই মানে যৌথ প্রচেষ্টা থাকতে হবে এবং এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তো সঠিক ব্যবস্থাপনা এবং সচেতনতার উদ্যোগ থাকলে আমরা নিরাপদ স্ট্রিট ফুড এর মান উন্নয়ন আমরা করতে পারবো। তো দর্শক, গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, প্রয়োজন খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র এবং বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই সচেতন থাকুন, নিরাপদ খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।